দিস ইজ ইনফিনিক্স নোট 12 প্রো। 26,500 টাকার একটা স্মার্টফোন থেকে আমরা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি 256 জিবি স্টোরেজ পাচ্ছি। এছাড়াও ফোনটির মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যেটি এই বাজেটের মধ্যে মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। এছাড়াও ফোনটিতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এত ভালো কিছুর মাঝেও ফোনটি কিন্তু বেশ কিছু উইক পয়েন্টও আমরা খুঁজে পেয়েছি, যা নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শুরু করব ফোনটির আনবক্সিং দিয়ে। এতদিন পর ইনফিনিক্সের কোনো ফোনে আনবক্সিং করার সুযোগ পেলাম। বক্স কন্টেন্টে ডিভাইসটি ছাড়াও থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C কেবল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সিম ইজেক্টর এবং ইউজার ম্যানুয়াল। এখন আর ইনফিনিক্স ডিজাইনের দিক থেকে মোটেও পিছিয়ে থাকতে চায় না। বক্স শেপের সুন্দর গর্জিয়াস ডিজাইন দেখে খুব সহজেই মন জুড়িয়ে যায়। রিয়ার পার্টে ম্যাট ফিনিশ থাকায় খুব সহজেই আঙ্গুলের চাপ পড়ে না, তবে ক্যামেরা বাম্পের চারপাশে যে গ্লোসি ইফেক্ট থাকছে সেখানে কিন্তু খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যাচ করে। রাউন্ড টাইপের এক ক্যামেরা বাম্পটুকু নতুন কিছু নয়, যদিও এই টাইপের ক্যামেরা বাম্পগুলো সাধারণত ফোনের মাঝখানে থাকে, বাট এই ফোনের ক্ষেত্রে এটা কিন্তু এক পাশে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সুবাদে এর ক্যামেরা বাম্পটুকু কিছুটা উঁচু। ব্যাক কভার ছাড়া ব্যবহার করতে গেলে কিছুটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থেকে যায়। রিয়ার পার্টের মতো এর সাইড ফ্রেমটুকু কিন্তু ফ্ল্যাট করা হয়েছে, যার ফলে এখান থেকে কিন্তু আপনি একটা আইফোন ফিল পাবেন। এই ফোনের বিল্ড ম্যাটেরিয়াল সম্পূর্ণ প্লাস্টিকের। 192 গ্রাম ওয়েটের এই ফোনটির থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার। ফোনটি অনেকটাই হালকা পাতলা, তবে বড় ডিসপ্লে হওয়াতে এক হাতে অপারেট করা অনেকটাই কষ্টসাধ্য। প্রপার ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটিকে হাতে নিয়ে আপনি মোটেও বাল্কি ফিল করবেন না। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ইউ-শেপ নচযুক্ত একটি ডিসপ্লে। বিড়ালি খাওয়ার সময় মুখে এলাচের কামড় পড়লে যেমন অস্বস্তি লাগে, এই ফোনের এত ভালো কিছুর মাঝে এই যে ইউ-শেপ নচ দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাকে বেশ অস্বস্তি দিয়েছে। সো এখন এই বাজেটের মধ্যে এইটা কোনো মতেই আসলে প্রোভাইড করা উচিত হয়নি। একটা এখানে যদি পাঞ্চ হোল প্রোভাইড করা যেত তাহলে কিন্তু জোস একটা কম্বিনেশন হতে পারতো। বাজেট অনুযায়ী সিন এবং সাইড বেজেল নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই। ফোনটির উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই, যা এই বাজেটে মাস্ট বি প্রোভাইড করা উচিত ছিল। স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকঠাকই রয়েছে। এতে থাকা ডুয়েল স্টিরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড পেয়েছি, আর বেসটাও পারফেক্ট ছিল। ডান পাশে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আনলকিং স্পিড ছিল বেশ ফাস্ট। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি 2 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড এক্সটেনশন করতে পারবেন। দ্যাটস গ্রেট। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি ওয়ানলি 60 হার্জের একটি প্যানেল। আর এতে থাকছে 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট, সেই সাথে থাকছে 393 পিপিআই ডেন্সিটি। এই ফোনের ডিসপ্লেটা ছিল খুবই কালারফুল। সাধারণত এই বাজেটের মধ্যে এতটা কালারফুল ডিসপ্লে খুব একটা দেখতে পাওয়া যায় না। এর ব্ল্যাক লেভেলটা ছিল খুবই ডিপ, বলতে পারি যেটা ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের আরেকটা উইক পয়েন্ট হচ্ছে এতে কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট থাকছে না, যেটা কিন্তু এই বাজেটে মাস্ট বি প্রোভাইড করা উচিত ছিল। যাই হোক, 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকায় ডিসপ্লে স্মুথনেস পেয়েছি অনেক ভালো। ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু নেই। ডিরেক্ট সানলাইটে অপারেট করতে খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি, তবে এর ব্রাইটনেস আরেকটু বেশি হলে বেটার হতো। এই ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট গেটেও কোনো তথ্য পাইনি। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G99, যেটি 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G57 MC2। এর চিপসেটের পারফরমেন্স আমাকে অনেক বেশি হ্যাপি করেছে। প্রাইস অনুযায়ী এর পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। এতে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল অনেক ফাস্ট। ব্যাকগ্রাউন্ডে প্রায় 20টার মতো অ্যাপস রেখে সোয়াপ করে চালাতে গিয়ে নোটিস করলাম যে কোনো অ্যাপেই ক্রাশ করছে না। এর মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো পেয়েছি। 6 নানোমিটার চিপসেটে কিন্তু কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায়। প্রথমত হচ্ছে ব্যাটারি কনজিউম কম হয়, দ্বিতীয়ত হচ্ছে হিটিং ইস্যু কম্পারেটিভলি অনেক কম থাকে। এতে 8 জিবি ফিজিক্যাল র্যামের সাথে আরও 5 জিবি ভার্চুয়াল র্যাম যুক্ত করা হয়েছে, যার ফলে টোটাল র্যাম দাঁড়াচ্ছে 13 জিবি। আর এই ফোনের স্টোরেজ হচ্ছে
ফ্ল্যাগশিপ ক্যাটাগরি, যেটা আমি আগেই বলেছি, অর্থাৎ 256 GB। সো আমার কাছে যেটা মনে হয় যে ফোনের লাইফ টাইম শেষ হয়ে গেলেও হয়তো আপনার ফোনের মেমোরি শেষ হবে না। অ্যান্টুটু বেঞ্চমার্কে আমরা এর স্কোর পেয়েছি 3,75,581। গ্রিক বেঞ্চ সিঙ্গেল স্কোরে আমরা এর স্কোর পেয়েছি 538, আর মাল্টি কোরে স্কোর পেয়েছি 1782। হেভি গেমগুলোর মধ্যে প্রথমে এতে পাবজি প্লে করেছি, যা এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। এর গ্রাফিক্সের কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি। এতে টানা 1 ঘন্টা পাবজি প্লে করেছি, খুব একটা হিটিং ইস্যু পাইনি। যদিও এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। যাই হোক, এই চিপসেটের প্রিভিয়াস পারফরমেন্স বলে যে এটা খুব একটা হিট জেনারেট করে না। নেক্সট এতে প্লে করেছি কল অফ ডিউটি অপটিমাইজ। এই গেমটিও কিন্তু যথেষ্ট ভালোভাবে প্লে করতে পেরেছি, তবে লং টাইম গেম প্লে করতে গিয়ে 2-1 ফ্রেম ড্রপ জনিত ইস্যু খুঁজে পেয়েছি। সর্বশেষ এতে প্লে করেছিলাম আমার ফেভারিট গেম অ্যাসফল্ট 9, যেটা বেশ স্মুথই চলছিল, যদিও এটা অনেকটাই অপটিমাইজড গেম। ওভারঅল বলতে পারি, যারা এই বাজেটের মধ্যে গেমিংয়ের জন্য একটা ভালো ফোন কিনতে চান তাদের জন্য এটা একটা জোস ফোন হতে পারে। অ্যান্ড্রয়েড 12 বেস XOS ভার্সন 10.6 এর রান করছে ফোনটি। এর ইউআই পারফরমেন্স বেশ স্টেবলই মনে হয়েছে আমার কাছে। ইনফিনিক্স এই ফোনে প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে। আমার এই 15 দিনের ব্যবহারে এতে কোনো প্রকার বাগের দেখা পাইনি, সবকিছু স্মুথই লেগেছে। ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা এবং একটি এআই লেন্স। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনের ক্যামেরা একটি স্পেশালিটি হচ্ছে এতে 1.67 ইঞ্চির একটি লার্জ সেন্সর ব্যবহার করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সেন্সর সাইজ যত বড় হবে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস কিন্তু তত ভালো পাওয়া যাবে। ইনফিনিক্স নোট 12 প্রো এর ক্যামেরা যে জিনিসের সবচেয়ে বেশি ভিজিবল তা হচ্ছে ছবির কালার স্যাচুরেশন। ওভার স্যাচুরেটেড এর চোখ দাঁতানো ছবিগুলো ফুললি সোশ্যাল মিডিয়ায় রেডি বলতে পারেন। বড় সেন্সর, যে কারণে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস কম্পারেটিভলি অনেক বেশি পেয়েছি। ছবিতে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছে। যেখানে গেমিং সেন্ট্রিক ফোনগুলোতে ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, সেখানে এই ক্যামেরা কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে। 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট মোডের ছবিগুলো আমাকে মোটেও হতাশ করেনি, বরং সাবজেক্ট সেপারেশন ছিল পারফেক্ট। ছবিতে ব্লার বাড়ানো বা কমানোর সুযোগ আছে, যদিও ব্লারের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে ফেললে অবজেক্ট এবং সাবজেক্ট দুইটা একসাথেই মিশে যায়। এক্ষেত্রে ব্লারের পরিমাণটা স্ট্যান্ডার্ড রাখাই ভালো। লো লাইটের ছবিতে এক্সপোজার বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে পেরেছে। নর্মাল মোডের সাথে নাইট মোডের ছবিগুলো কম্পেয়ার করলে দেখা যায় যে নর্মাল মোডের তুলনায় নাইট মোডের ছবিগুলো বেশ শার্প এবং আলোকিত হয়। সারপ্রাইজিংলি নাইট মোডের ছবিতে নয়েজ এবং গ্রিন অনেক কম দেখতে পাওয়া যায়, যেখানে আমরা এই বাজারে অনেক স্মার্টফোনগুলোতেই কিন্তু নয়েজ এবং গ্রিনের দেখা পাই। ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আমাকে বেশ প্লিজড করেছে। ডিটেলস অ্যান্ড ক্লিয়ারিটি বিবেচনায় ছবিগুলো স্ট্যান্ডার্ডিটি ধরে রাখতে পেরেছে, তবে ছবিতে কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। এই ক্যামেরা সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারে। এর ফুটেজের কোয়ালিটি ভালো হলেও এতে যে স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাকে খুব একটা হ্যাপি করতে পারেনি। এছাড়াও এখানে সর্বোচ্চ 2K রেজুলেশন সাপোর্ট করে থাকে, যেটা কিন্তু এই বাজেটে মোটেও প্রত্যাশিত ছিল না। এখানে মিনিমাম 4K রেজুলেশনের একটি ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এই ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, যদিও স্ট্যাটি অবস্থায় ব্যাকগ্রাউন্ড ব্লার মোটামুটি পারফেক্টই থাকে, বাট মুভমেন্টে গেলে কিন্তু সেটা একদমই ঠিক থাকে না। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই। 6 nm চিপসেট হওয়াতে এতে ব্যাটারি ব্যাকআপ কম্পারেটিভলি অনেক বেশি পেয়েছি। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সবকিছুই আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি কোথাও আমি কোনো প্রবলেম খুঁজে পাইনি। সো গাইজ, এতক্ষণ কিন্তু ফোনটির ভালো মন্দ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটু সংক্ষেপে সামারাইজ করি যে আসলে কোন কোন বিষয় ফোনটির উইক ছিল এবং কোনগুলো স্ট্রং ছিল। প্রথমত উইক পয়েন্টের কথা যদি বলি, তাহলে আমার মতো সবারই যে নজরে পড়বে সেটা হচ্ছে ইউ শেপ নচযুক্ত একটা ডিসপ্লে। ওকে, দেন হচ্ছে ডিসপ্লে প্রোটেকশন। তারপরে যদি বলি হায়ার রিফ্রেশ রেট, যেটাও কিন্তু এই ফোনে অপেক্ষিত ছিল, বাট এই বাজেটের মধ্যে এটা মাস্ট বি প্রত্যাশিত ছিল। তারপরে ফোনটির উপর দিকে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি, যেটাও এই বাজেটের মধ্যে আসলে খুব একটা মানানসই ছিল না। এবারে যদি ফোনটি স্ট্রং পয়েন্টের কথা বলি, তাহলে এর যে ডিজাইন সেটা কিন্তু যে কাউকে খুব সহজে আকর্ষিত করবে। তারপরে যদি ফোনটির ডিসপ্লে কোয়ালিটির কথা বলি, তাহলে এইটার এই উইক পয়েন্টগুলো ছাড়া এর যে কালারফুল ডিসপ্লে, মানে এইটা কিন্তু আপনাকে আকর্ষিত করবে। তারপর ফোনটির যে চিপসেট, এটা কিন্তু গেমারদেরকে যেমন হেভি একটা সাপোর্ট দেবে, আপনি নর্মাল ইউজার হয়ে থাকলেও
অনেক বেটার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এ থেকে পাবেন। এছাড়াও ভালো স্টোরেজ রয়েছে। তারপরে যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি, সাধারণত গেমিং স্মার্টফোনগুলোতে ক্যামেরা কোয়ালিটি ততটা ভালো হয় না, বাট এইখানে কিন্তু ইনফিনিক্স বাজিমাত করে দিয়েছে। তারপর ফোনটির ব্যাটারি এবং চার্জার এটাও কিন্তু বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তারপর ভালো মন্দ সব কিছু যদি প্লাস মাইনাস করে বলি, তাহলে বলবো যে গেমার, হেভি ইউজার বা যারা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা আদর্শ ফোন হতে পারে। সো গাইজ, আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিব। আপনাদের সাথে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।